এই বক্তৃতা আমরা কেউ শুনি নাই। আমি এর সাক্ষী হিসেবে কোনো সাক্ষ্য দিতে পারবো না, আমি এটা জানি না। এখানে তাজউদ্দিন আহমেদের একটা লেখায় যে বিষয়টা সেটা উনি বলছেন যে আমি রেকর্ড নিয়ে গিয়েছিলাম, টেপ রেকর্ডার নিয়ে গিয়েছিলাম এবং বঙ্গবন্ধুকে বলেছিলাম যে স্বাধীনতার ঘোষণা করে আপনি দেন আমরা এটা, কিন্তু বঙ্গবন্ধু ওনার দাবি অনুযায়ী বঙ্গবন্ধু সেটা অস্বীকার করেছিলেন। কিন্তু অন্য ক্ষেত্রে আমরা দেখেছি যে বঙ্গবন্ধু ওয়্যারলেসের মাধ্যমে চট্টগ্রামে উনি স্বাধীনতার বার্তা পৌঁছে দিয়েছিলেন। এটা সম্পর্কে যদি কিছু এটা বলা, আমি তাজউদ্দিন আহমেদের মতো বলছেন, আমি এইসব ধরেন খুব স্পর্শকাতর ব্যাপার। আর তাজউদ্দিন আহমেদ তার বক্তব্যের পরে এই বিষয়ে আমার কোনো মন্তব্য করা সাজে না মানে আমার সাহস থাকা উচিত না। তাজউদ্দিন আহমেদ হচ্ছে মূল লোক, বঙ্গবন্ধুর তো ভয়েস, মূল যে বিদ্যা বুদ্ধি, যে ওই ভুট্টো বলছিল যে বেটে লোকটাকে আমি ভয় করি, শেখ মুজিবকে বোঝা যায়, তার সঙ্গে কথা বলা যায়, কিন্তু এইটাকে বোঝা যায় না। ওই যখন ডায়লগ হচ্ছিল না, ওরা 15 তারিখে তো আসলো, আসার পরে ওই যে আপনার 25-24 তারিখ মতো ডায়লগ করছে, এই ডায়লগে তাজউদ্দিনকে সবচেয়ে বেশি ভয় কথা ওই পশ্চিমরা। তা এরা তাজউদ্দিন সাহেব যা বলছেন এটাকে সম্মানের সাথে আমিও সম্মান করি, কারণ আমরা যেহেতু 7 তারিখের পরে বঙ্গবন্ধুর আনুষ্ঠানিক ঘোষণা বলতে যা বোঝায় অপেক্ষায় ছিলেন না, আমরা কিছু শুনি না, আমরা জানবো না, শুনবো না, ওর অপেক্ষাও। আমরা 26শে মার্চ যে মহান স্বাধীনতা দিবস উদযাপন করি, এটা কি জন্য হয়েছে, কি ব্যাপার হয়েছে, এটা তাজউদ্দিন সাহেবরাই ভালো জানে, যেহেতু উনি তখন অস্থায়ী সরকার বা বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী। উনারা যখন শপথ নিয়েছেন সেই জায়গায় যে স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া আছে সেটা আপনারা জানেন, শিক্ষক মানুষ এই নিয়ে কারবার করেন। জাতির দুর্ভাগ্য হলো এইটা ঠিকমতো বোঝার চেষ্টা আমরা কেউ করি নাই। উনি তাজউদ্দিন সাহেব যেটা প্রধানমন্ত্রী হইলেন, সৈয়দ নজরুল ইসলাম যেটার অস্থায়ী প্রেসিডেন্ট, বঙ্গবন্ধু প্রেসিডেন্ট হিসেবে যে কমিটিটা করা হলো, এখানেও আর এক কাহিনী আছে, সে কাহিনী আরও জটিল কাহিনী। সেটা হলো তাজউদ্দিন সাহেব কীভাবে প্রধানমন্ত্রী হলেন, এই প্রশ্ন দিয়ে আমি উত্থাপন করি, এটা আরও জটিল হয়ে যাবে। তাজউদ্দিন সাহেবকে কে প্রধানমন্ত্রী বানিয়েছে, এটা এইসব মানে স্পর্শকাতর বিষয় আর যাওয়া যাবে না। তবে তাজউদ্দিন সাহেব স্বীকৃত প্রধানমন্ত্রী, তিনি যুদ্ধ পরিচালনা করছেন। উনারা যখন শপথ নিয়েছেন তখন কি হয়েছে, 17 তারিখ স্বাধীনতার যে ঘোষণাপত্র সেখানে কি আছে দেখুন, এই যে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র এইসব আছে না মূলনীতি হিসেবে। কিন্তু স্বাধীনতার ওই ইসের যা ছিল মূল স্পিরিট, আমার যা খেয়াল হয় সেটা হচ্ছে সাম্য। এই যে আজকে যা বলিনি আমরা শুনি, যেটা বৈষম্য বিরোধী আন্দোলন, সমতার বিষয়, ওইটা ছিল মূল স্পিরিটটা। তাই যে সাম্য হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, আর মানুষের সম্মান হেফাজত করা হবে, এই ছিল মূল স্পিরিটটা। কেন স্বাধীনতার এই জন্যই সেই সময় থেকে যা বুঝছি সেটাই। পরবর্তীতে এটা নিয়ে অনেক ঘটনা ঘটছে, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 26শে মার্চ, সেটাকে আমরা পালন করি, মান্য করি, কিন্তু এটা নিয়ে অনেক স্বাধীনতার পক্ষের লোকজনও প্রশ্ন তুলেছে। আচ্ছা, এখানে আপনি জিয়া রহমানের প্রসঙ্গে যেটা বললেন, এখানে জিয়া রহমানের বিষয়টা দুটো বিষয় উঠে আসে, যে এই বিষয়ে একটু যাবে। একটা হচ্ছে তিনি নিজে রাষ্ট্রপতি হয়ে স্বাধীনতা ঘোষণা করা, আর একটা হচ্ছে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করা। এই দুটো বিষয় একটু হলো, একটা হলো উনি নিজেকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করছিলেন, ইট ইজ এ ফ্যাক্ট। এই বক্তৃতাও তো আসছে। আসার পরে যেটা হলো সেটা হলো কি, এইটা যখন তাকে বলা হলো, আপনি যা বললেন এটা কি বললেন, আপনি রাষ্ট্রপতি, আপনার কে বানালো, আর আপনি এইটা বলার কি ক্ষমতা আপনার আছে, কি অধিকার আছে, এটা কি ঠিক হলো? তখন উনি দেন দেয়ার এটাকে ঠিক করছেন, উনি এটা নিয়ে কোনো আপত্তি করেন নাই। তখন বলি সরি, আমি এটাকে ঠিক করে দিচ্ছি। তখন আর কি এটাকে ওই যে বক্তৃতা 27 তারিখে শুনেছিলাম, সেই বক্তৃতা উনি করেন জাতির পক্ষে, সেটা বঙ্গবন্ধুর পক্ষে। হ্যাঁ, সেটাই। এখন যে লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবকে নিয়েই তার পক্ষে তিনি ডিক্লেয়ার করলেন মুক্তিযুদ্ধের মূল ঘোষণাটা, আনুষ্ঠানিক ঘোষণা বলতে যদি কিছু বুঝি এইটুকাই। তাহলে উনি বঙ্গবন্ধুর পক্ষে যে স্বাধীনতা ঘোষণা করলেন, তাহলে বঙ্গবন্ধু কি 7ই মার্চের ভাষণের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর নামটা নিলেন, নাকি 25শে মার্চের শেষ প্রহরে বঙ্গবন্ধু?
উনি যে বঙ্গবন্ধুর পক্ষে বললেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান জি, এটা উনি কিভাবে করতে পারলেন? আর এটা খুব ইজি ব্যাপার। তখন যেটা বললেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি যেটা বললেন এটা তো ওনার স্বাভাবিক গিয়ে যে কেউ বলবে, কারণটা হলো কি তখন হোল ইস্ট পাকিস্তান জি, এটা হলো শেখ মুজিবের কন্ট্রোলে পুরো। শেখ মুজিব ছাড়া তো কোনো সেকেন্ড ম্যান নাই। তার কথায় কোর্ট কাছারি বন্ধ হয়ে গেছে, তমুক কিছু অচল হয়ে গেছে, ট্রেন চলবে, রিক্সাওয়ালা, ঘোড়ার গাড়ি, এদের যাতে কষ্ট না হয়, লঞ্চ চলবে সাধারণ মানুষের, মানে টোটাল উনি তো ফরমান জারি করে দিয়েছেন। বঙ্গবন্ধুর নামেই তখন চলতো সবকিছু। হ্যাঁ, ওনার নামেই তো সব চলছে। তখন তো কোনো দ্বিতীয় লোক নাই। জি, শেখ মুজিব প্রেলাল কোনো লোক নাই, প্যারালাল কোনো লোক উনি নাই। তখন নেতা, দেশ তখন ওনার কন্ট্রোলে চলতেছে। উনি যেসব জারি করেছিলেন সেসব বলতে গেলে আপনার অনেক সময় লাগবে, যেসব অর্ডিন্যান্স জারি এই করছে যে বক্তব্যটা ছিল যে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা, এটা নিশ্চয়ই আপনাদেরকে অনুপ্রাণিত করেছিল। সে 100 বার, 100 বার। তাহলে তো এটা নিয়ে তো আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো না। জিয়াউর রহমান বড় না শেখ মুজিব বড়, এই বিতর্ক আমরা যারা করি জি, জি। এরা একটা বোকার স্বর্গে বাস করে। স্বর্গে, জি, কারণ জিয়াউর রহমান হলো এক জিনিস, বঙ্গবন্ধু শেখ মুজিব হলো আলাদা জিনিস। আলাদা জিনিস মানে এই, তিনি হচ্ছে রাজনৈতিক নেতা। জি। আচ্ছা, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনার মূল্যায়নটা আমি জানতে চাই যে তাজউদ্দিন আহমেদ সহ অন্যান্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ভারতে গিয়ে সরকার গঠন করেছিলেন, বঙ্গবন্ধু সে পথে হাঁটেননি। বঙ্গবন্ধু কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। এটার মূল্যায়নটা কিভাবে করছেন? এটা কি কোনো দূরদর্শিতা অথবা? আমি সংক্ষেপে টু দি পয়েন্টে বলি, আপনারা জানতে চাচ্ছেন বঙ্গবন্ধু যখন অ্যারেস্ট হয়ে গেলেন বা ওনাকে ধরে নিয়ে গেল, এর আগে অনেক ঘটনা ঘটে। ঘটনাটা হলো এই, বঙ্গবন্ধু চলে যাবেন, এটা ছাত্র নেতারা আশা, আমি আগে বলছি একটা নাম সিরাজুল আলম খান, সিরাজুল আলম খান, ডাকসুর ভিপি তখন আসাম আব্দুর রব, জি, যিনি পতাকাটা উত্তোলন করেছিলেন, কথা জি, বলছি। জি, জি। এই আসাম আব্দুর রব, এই যে কয়দিন আগে মারা গেল না আমাদের মন্টু ভাই, মোস্তফা মহসিন মন্টু, মোস্তফা মহসিন মন্টু, জি, এরা না নামলেই 69 সালে এই মন্টু, খসরু, সেলিম, এদের নাম সেই সময় শুনছি। এরা ঢাকায় না নামলে গণ অভ্যুত্থান হয় না। আওয়ামী লীগের যে দুর্দিন গেছে বঙ্গবন্ধু হত্যার পরে, জি। এরা না থাকলে, মন্টুরা না থাকলে আওয়ামী লীগ ঢাকায় নামতে পারে না। আচ্ছা, এরকম অবস্থার মধ্যে দিয়ে গেছে, মানে অত্যন্ত সাহসী মানুষ জি। মোস্তফা মহসিন মন্টু, বীর মুক্তিযোদ্ধা। উনি সিরাজুল আলম খানের লোক, রিক্রুট। এই যে এখন দেখেন না, এই যে আমাকে জনাব আলী রিয়াজ, যিনি এই যে সহসভাপতি সংস্কার জি, কমিটি, এদিকে ওই যে আপনার সলিমুল্লাহ খান সাহেব, এরা কিন্তু সবই একই টিমের প্লেয়ার, সবই সিরাজুল আলম খানের লোক, সিরাজুল আলম খানের রিক্রুট। এবং বঙ্গবন্ধু যে কাজটি করলেন সেটা হলো, আপনি জানতে চাচ্ছেন টু দি পয়েন্টে, আমার বিশ্বাস একজন অনুযায়ী। মুক্তিযোদ্ধা হিসেবে আপনার মূল্যায়নটা জানতে চাই। আর একটা চলে গেলেন মুক্তিযুদ্ধ তো আমরা বললাম তো, আমরা যখন ভারত থেকে আমাকে নেতারা ফিরে আসলেন, শরীফ হুমায়ুন কবির, এটা হচ্ছে নোড়াল থানা মুজিব বাহিনীর প্রধান, ওখানে দুইটা গ্রুপ, একটা হচ্ছে মুক্তি বাহিনী, একটা হলো মুজিব বাহিনী, একটা হলো জেনারেল উসমানী কন্ট্রোল করে, এখানে হলো আর এক ফ্র্যাকশন, আর একটা কন্ট্রোল করে হচ্ছে ছাত্র যুব নেতারা, সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, আর হচ্ছে আপনার আব্দুল তোফায়েল আহমেদ, রাজ্জাক, তোফায়েল তোফায়েল আহমেদ, আহমেদ। জি, জি। এদের নেক্সট স্টেপ হচ্ছে এই আসাম আব্দুর রাব, শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন, নূর আলম সিদ্দিক, এরাই মানে স্তর বাই স্তর। এখন এই ছাত্র নেতারা সবই হচ্ছে বিএলএ, মুজিব বাহিনী। মুজিব বাহিনীর ইয়েটা কি, আমাদের যে ট্রেনিং বা আমাদের যে থিম, সেটা হলো যুদ্ধ অনেক দিন চলবে, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। ভিয়েতনামে আমাদের যুদ্ধ করতে হবে, কত বছর হবে ঠিক নাই। আচ্ছা। এবং এটা হবে জনযুদ্ধ, রাজনৈতিকভাবে এই যুদ্ধকে মোকাবেলা করতে হবে, গণবাহিনী যাকে বলে, সেইভাবে চলছিল প্রস্তুতিটা। এর মূল ঘটনা। সেখানে আমাদের সম্পৃক্ততা বলতে আমি যেটা বুঝি সেটা ধরেন, এখানে এই যে আপনাকে মির্জাপুরে আমার বাড়ি আছে, মির্জাপুরে আমি পড়তাম চাঁচুরপুর স্কুলে। এবং এই যে যখন মুজিব বাহিনীর লিডাররা এখানে আসছে, মানে তখন যে অর্গানাইজেশন হচ্ছে, আমি আগে আপনার সংক্ষেপে বলি, আমি আগে মানে আপনার কি বলে, ওই যে শর্ট গান যাকে বলে, জি, জি, বন্দুক, বন্দুক, সেকেন্ডার একটা বন্দুক ছিল, ওই যে আমার মুরব্বী বীর মুক্তিযোদ্ধা জিন্দার আলী খান সাহেবের, এই 66, 67, 68 সালেই ওনার সাথে আমার তালিম নিয়ে পাখি মারা 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 আচ্ছা, শেখার, আচ্ছা, জি। সেই সময়তে আমি এটা চালাইতে পারি, জি, জি, মানে বন্দুক। জি। এই অভ্যাস তখনই ছিল। এরপরেতে যা হয়েছে সেটা তো ওই দিয়ে শুরু হয়েছে মূলত। এরপরে এসেলা ভারত 303 খুব ওজন ছিল, আমাদের তখন বয়স টয়স যা তখন খুব ওয়েট, ভারতীয় থেকে আসা পরে
এসএলআর, একটা হলো রাশিয়ান, আর মানে 3টে ছিদ্র ছিল ব্যারেলের মাথায়, চকচক করে ব্যারেল, দেখলে খুব মানে আকর্ষণীয়। আর একটা ছিল ইন্ডিয়ান এসএলআর ছিল, সেটা কালো, 7টা ছিদ্র ছিল ওটায়। তাও বা এই এসএলআর হলো এসএলআর হলো মানে সেলফ লোডিং রাইফেল, SLR, কথা বলছেন। তো এইগুলো আর কি ব্যবহার করা খুব ভালো ছিল। তো যাই হোক, মির্জাপুরে আমাদের এক বন্ধুর কাছ থেকে ওই যারা ওই যে ওখানে একটা ক্যাম্প হয়েছিল, ওই বিডিআর, আর্মি, পুলিশ এরা মিলে স্থানীয়ভাবে ওরা কী করলো, সেই SLR কেড়ে নিয়ে গেল। তরিকুল ইসলাম উনি মারা গেছেন। কেড়ে নিয়ে যাওয়ার পরে সে হলো মুজিব বাহিনী, ওর SLR গাড়ি নিয়ে গেল ওরাই, মুক্তি বাহিনীর লোকদের। এইটা নিয়ে ওই মির্জাপুরে আক্রমণ, এখানকার কালিয়া, নাহলে কালিয়াতে তখন আসলো সর্দার আব্দুল মজিদ, তিনি মারা গেছেন। কালিয়া মুজিব বাহিনীর উনি প্রধান, শরীফ হুমায়ুন কবির। তখন ক্যাম্প বানানো হচ্ছে যে আপনার সিঙ্গে শুল্ক, ওখানে ওখান থেকে এই বাসগ্রামে এই যে আমাদের ভাই বন্ধু যারা ছিলেন, শেখ আজিবুর রহমান এখনও বেঁচে আছে, এই সব গোছায় গাছায় করে টরে সব মির্জাপুর অভিযান করে সেই সব ধ্বংস করা হলো। সেই জায়গার যে নেতা ছিল তাকে বন্দি করা হলো, তাকে আনা হলো এখানে। একটা যুদ্ধই হলো আর কি, মানে ছোটোখাটো আর কি ইয়ে হলো। সেখানে কয়েক হাজার গুলি মুলি নষ্ট। এটা কখনকার কথা বলছেন বা কোন মাসের কথা এটা হলো বলছেন? জুলাই মাসের শেষের দিকের একটা ঘটনা। জুলাই মাসের শেষে। আবার জুলাইয়ের মাসে আগস্টের দিকে আর কি, আগস্টের শেষের দিকের একটা ঘটনা এইটা ওখানে হলো। এরপরে আর একটা ঘটনা ঘটলো হচ্ছে আপনার নকশাল, যাকে বলি আর কি, বাম রাজনীতির এরা এই পাশে পতন টতন হয়েছে, মুক্তি বাহিনী তখন এই পাশে সব এসে গেছে। নকশালের ভূমিকা এটা একটু যদি বলেন যে তখনকার এর মুশকিল হলো কি, এরা প্রথমে মুক্তিযুদ্ধের পক্ষেই ছিল,